সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাতের এই গভীর নীরবতায় আপনি শুনছেন অলৌকিক সত্য। আজকের গল্পটি এসেছে রংপুর থেকে। আমিনুল ইসলামের পাঠানো একটি অভিশপ্ত হাসপাতালের কাহিনী। একসময় চিকিৎসার জন্য মানুষের ভিড়ে মুখর এই হাসপাতাল আজ দাঁড়িয়ে আছে কেবল এক ভাঙা কঙ্কালের মতো। কিন্তু সেখানে আজও বেঁচে আছে কেউ বা কিছু, যে ডাক দেয় গভীর রাতে এবং যার ডাকের জবাব দিলে হয়তো আপনি আর ফেরত আসবেন না। ঘটনায় যাওয়ার আগে আপনাকে বলতে চাই, আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। রংপুর শহরের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল ভগ্নপ্রায় ভবন, সেন্ট ম্যারিস মেডিকেল অ্যান্ড নার্সিং হোম। একসময় এখানে শহরের বড়লোক থেকে গরিব সবাই চিকিৎসার জন্য আসতো। চিকিৎসকদের দক্ষতা, উন্নত সরঞ্জাম আর পরিচ্ছন্নতার জন্য এটি ছিল বিখ্যাত। কিন্তু ২০০৫ সালের জুন মাসের এক ভয়াল রাত সবকিছু পাল্টে দেয়। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে হাসপাতালের একাংশ ধ্বংস হয়ে যায়। নিহত হয় ১১ জন রোগী, কয়েকজন নার্স আর একজন ডাক্তার। সেই রাতের পর থেকেই হাসপাতালে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। যেমন যন্ত্রপাতি নিজেরাই চালু হয়ে যাওয়া, খালি করিডোরে হঠাৎ পায়ের শব্দ, রাতের বেলায় শিশুদের কান্না শোনা, রোগীদের মৃত্যুর আগে অদ্ভুত সব আচরণ। অবশেষে নানা গুজব ও ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে ২০০৭ সালে হাসপাতালটি স্থায়ীভাবে বন্ধ করা হয়। তবে সবার মুখে মুখে যে ঘটনার গল্প ঘুরে বেড়ায়, সেটি হলো ১৯ নম্বর ওয়ার্ডের শাহানা। শাহানা একজন মধ্যবিত্ত গৃহবধূ ছিলেন। ২০০৩ সালে তিনি গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার স্বামী রফিকুল ইসলাম প্রথম দুদিন পাশে ছিলেন, কিন্তু তৃতীয় দিনের পর আর কখনো আসেননি। গুজব আছে রফিকুলের অন্য কারো সাথে সম্পর্ক ছিল এবং তাই শাহানাকে একা ফেলে চলে গেছে। শাহানা একা, অসুস্থ, শয্যাশায়ী হয়ে দিন কাটাতে লাগলেন। ডাক্তার নার্সদের সীমিত যত্নে তার শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো। এক রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে শাহানা ডাক্তার ডাকতে চেষ্টা করলেও কেউ আসেনি। করিডোরে লাইট ছিল না, জানালার বাইরে শুধু বজ্রপাতের আলো। ভোর হওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর পর তার দেহ অদ্ভুতভাবে কয়েক ঘন্টা ওয়ার্ডে পড়েছিল। নার্সরা যখন দেহ সরাতে যায়, তখন নাকি তার ঠোঁট থেকে খুব আস্তে আস্তে ফিস ফিস শোনা গিয়েছিল। সে বলেছিল, রফিকুল, আমি একা। এরপর থেকেই ১৯ নম্বর ওয়ার্ডে রাতের বেলায় নারীর কান্না শোনা যেত। কেউ কেউ বলেছে, সাদা শাড়ি পরা, চুল মুখ ঢেকে রাখা এক নারী করিডোরে ঘুরে বেড়াতো। আর কারো চোখে চোখ পড়লে তার চোখ থেকে রক্ত ঝরত। ২ দশক পরের কথা। আশরাফ, একজন নাইট গার্ড, সে ফারুকের ফোন পায়। শোন, পুরনো হাসপাতালের পাশে নতুন একটা বায়োল্যাব বানানো হয়েছে। কাজ সহজ, গেটে বসে থাকতে হবে, বেতনও ভালো, করবি? আশরাফ প্রথমে দ্বিধায় পড়ে। ছোটবেলায় সে এই হাসপাতালের গল্প শুনে ঘুমাতে পারত না, কিন্তু টাকার প্রয়োজন ছিল। তাছাড়া ফারুক বলল, মূল ভবনের ভেতরে যেতে হবে না, শুধু ল্যাব গেট পাহারা দিতে হবে। এসব শুনে আশরাফও রাজি হয়ে গেল।
প্রথম ২ সপ্তাহ কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। রাত ১০টায় এসে ডিউটি শুরু করে। মাঝে মধ্যে ফারুক এসে গল্প করত, চা দিত। দূরে হাসপাতালের ভাঙা ভবন অন্ধকারে দাঁড়িয়ে থাকত, যেন কঙ্কালসার এক দৈত্য। তবে আশরাফ মাঝে মাঝে লক্ষ্য করত, রাত গভীর হলে হাসপাতালের জানালায় হালকা সাদা ছায়া নড়ে। সে মনে করত ওটা হয়তো আলো বা বাতাসের খেলা। ৩য় সপ্তাহের এক বৃহস্পতিবার, সময় রাত ২টা বেজে ৪০ মিনিট। আকাশ কালো মেঘে ঢেকেছিল। বিদ্যুৎ চলে গেল। হঠাৎ আশরাফ শুনতে পেল দূর থেকে এক নারীর কান্না। প্রথমে সে হাসল নিজের অজান্তে, কিন্তু আওয়াজটা তীব্র হলো, যেন খুব কাছে চলে এসেছে। আওয়াজের মূল উৎস ভবনের ভেতর। আর সে বুঝল এটা মানুষের কান্না হলেও তাতে এক ধরনের শূন্যতার শীতলতা মিশে আছে। ভয় আর কৌতূহল মিলেমিশে তাকে এগিয়ে নিল। পাশের পুরনো গেট খোলা। ভেতরে ঢুকতেই গায়ের লোম খাড়া হয়ে গেল আশরাফের। দেয়ালে শুকনো রক্তের মতো দাগ। সিলিং থেকে ঝুলে থাকা মরিচা ধরা ফ্যান আর ভাঙা চেয়ারের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। ৩ তলা থেকে কান্নার শব্দ, একই সাথে শীতল আর বেদনাময়। আশরাফ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল। মাঝপথে সে অনুভব করল কেউ তার পেছনে হাঁটছে। পায়ের শব্দ নেই, কিন্তু নিঃশ্বাসের মতো একটা ঠান্ডা উপস্থিতি আছে। দরজা আধখোলা। ভেতরে স্যাঁতস্যাঁতে বাতাসে কুয়াশার মতো কিছু ভাসছে। বিছানার উপর সাদা শাড়ি ছড়ানো। হ্যাঁ, এটাই সেই ১৯ নম্বর ওয়ার্ড। আশরাফ সেই শাড়ি ধরতে গিয়েই অনুভব করল বরফ ঠান্ডা এক হাত তার গালে। তবে পেছনে ঘুরে কিছু দেখতে পেল না। কিন্তু টর্চের আলো এক প্রান্তে গিয়ে থামল। সেখানে দাঁড়িয়ে আছে একজন নারী। সাদা শাড়ি, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। মাটি ছুঁয়ে হাঁটছে না, যেন শূন্যে ভাসছে, এবং ধীরে ধীরে এগিয়ে আসছে। চোখ দেখা যেতেই আশরাফের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ২ চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, ঠোঁট নড়ছে। তুমি কেন এসেছো এখানে? আমার কাছে এসো, আমি একা। আসলে শরীর জমে গেল। হঠাৎ ওয়াকিটকি হাত থেকে পড়ে ধাতব শব্দ হলো, আর সেই শব্দে ছায়ামূর্তি থমকে দাঁড়ালো। আশরাফ সুযোগ নিয়ে প্রাণপণে চিৎকার করল আর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। ফারুক ছুটে এসে দেখে আশরাফ ঠান্ডা ঘামে ভিজে অজ্ঞান হয়ে গেছে। মুখে আতঙ্কের ছাপ, চোখ আধখোলা, ঠোঁটগুলো কাঁপছে। পরের দিন থেকে আশরাফ আর ওই এলাকায় যায়নি। রাতে ঘুমের মধ্যেও সে চিৎকার করত, রফিকুল, আমি একা। তারপর কয়েক মাস পরে সে চাকরিটাই ছেড়ে দিল। এখনো শহরের মানুষ বলে মাঝরাতে হাসপাতালের কাছে গেলে সাদা শাড়ি পরা এক নারী করিডোরে ঘুরে বেড়ায়। তার চোখ থেকে রক্ত ঝরে, আর সে ফিসফিস করে ডাকে, আমার কাছে আসো, আমি একা। অনেকে দাবি করেছে যেদিন কেউ ওই ডাকের জবাব দেয় সেদিন তার আর দেখা মেলে না। শ্রোতা বন্ধুরা, এই ছিল মোহাম্মদ আমিনুল ইসলামের পাঠানো একটা অন্যরকম সত্য ঘটনা। অলৌকিক সত্য আমাদের অদেখা ভয়গুলোকে জাগিয়ে তোলে। শাহানার কান্না হয়তো কেবল এক গল্প, অথবা হয়তো নয়। তবে তোমার কি সাহস আছে ওই ডাকের জবাব দেওয়ার? ভেবে দেখো, কারণ অন্ধকারে কখনো কখনো যে ডাকে সে হয়তো তোমার জন্য অপেক্ষা করছে।